আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনার্স ২য় বর্ষ এবং ৩য় বর্ষের যে একটা বই রয়েছে, বাংলাদেশে করবিধি উভয় বর্ষের জন্যই প্রযোজ্য। এই বইয়ের অধ্যায় টপিক হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। এই টপিকটা একদমই আপডেট নিয়মে আপনাদের করিয়ে দিব ইনশাআল্লাহ। আর এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটি শেষ করানো হচ্ছে। সো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা আর্থিক পরিসম্পদ হতে আয় এই টপিকটা আলোচনা করব। তো এই টপিকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো, প্রথম প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 10। এই 10 নাম্বার প্রবলেম 10 নম্বর প্রবলেম থেকে আলোচনা করব। এটা মার্কেটিং ডিপার্টমেন্ট 2020 সালে আসছিল। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকের ক্লাসটা প্রথম, তাই আজকের ক্লাসটা সহজ হবে এবং খুবই সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করা হবে। চলুন শুরু করা যাক। তো এখানে কি বলা হয়েছে দেখেন তো, প্রশ্নের ভিতরে বলা হয়েছে যে নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব হান্নানের 2022-23 আয় বর্ষের জন্য আর্থিক পরিসম্পদ হতে করযোগ্য আয় গণনা করো। তাহলে আমরা কি করব? করযোগ্য আয় গণনা করব। আমাদের প্রথমেই প্রশ্নের শুরুতেই কি করা হয়েছে, কি করতে হবে এই বিষয়ে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 10, 10 নম্বর সমস্যা। তো এই 10 নম্বর সমস্যায় আমরা জানি যে অঙ্ক যখন করব বাংলাদেশের কর বিধি বইয়ের, তখন আমরা শুরু করব করদাতার নাম দিয়ে। তাহলে এই অঙ্কে এই অঙ্কেও আমরা কি করব? করদাতার নাম দিয়ে শুরু করব। তাহলে করদাতা আমরা একটু আগে পড়েছিলাম যে বলা হয়েছে জনাব হান্নান সাহেবের তথ্য দেওয়া আছে। তাহলে করদাতা হবে জনাব হান্নান। তাহলে আমরা এখানে লিখব জনাব হান্নান। ঠিক আছে? আর আপনাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে। জনাব হান্নান। এরপরে আয় বর্ষ, কর বর্ষ মুখস্থ হিসেবে লিখে আমরা অঙ্ক শুরু করব। তো শুরুটা এই পাশে লিখবো আমরা আয় বর্ষ। আয় বর্ষ। প্রথমে লিখবো আয় বর্ষ। আয় বর্ষ কত? এটা প্রশ্নের ভিতরে সাপ্লাই দেওয়া থাকবে। অর্থাৎ প্রশ্নের ভিতরেই বলা থাকবে যে কত সময়ে কোন সালে আয় করা হয়েছে। এখানে বলা হয়েছে জনাব হান্নানের 2022-23 আয় বর্ষের জন্য। অর্থাৎ এখানে আয় বর্ষ দেওয়া আছে কত? আয় বর্ষ দেওয়া আছে 2022-23। এই পাশে লিখবো আমরা কর বর্ষ। কর বর্ষ। মানে সাধারণত আয় বর্ষের ১ বছর পরে কর দিতে হয়। অর্থাৎ আয় বর্ষ যদি ২২-২৩ হয় তাহলে কর বর্ষ হবে ২০২৩-২৪। এবং এটাই হচ্ছে আপনাদের আপডেট নিয়ম। এটাই কি সর্বশেষ আপডেট নিয়ম। পরবর্তী আপডেট আসবে আরো ৬ মাস পর। সো ওটা পরের বিষয়, এখনো আসেনি। আপাতত আপডেট হচ্ছে কি ২০২৩-২৪। এই নিয়মেই আপনাদের পরীক্ষা হবে। ঠিক আছে? আমরা করদাতার নাম লিখছি, আয় বর্ষ, কর বর্ষ লিখছি। এরপরে যেটা বের করব ওটা লিখবো। আমরা কি বের করব? আর্থিক পরিসম্পদ হতে আয়। তাহলে আমরা এখানে লিখবো আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয়। আর্থিক পরিসম্পদ হতে পরিসম্পদ হতে আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয়। আর্থিক পরিসম্পদ হতে কি? আয় নির্ণয়। এটা আমাদের বের করার পালা। ভাইয়া আপনি অনেক সহজে বুঝাইতে সক্ষম। খুবই ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের যেন খুব সহজেই বোঝানো যায়। ঠিক আছে? আচ্ছা। তো আমরা করদাতা শুরু করব করদাতা দিয়ে, তারপরে মুখস্থ হিসেবে লিখবো আয় বর্ষ, কর বর্ষ এবং যেই টপিকের অ্যান্সার করব ওই টপিকটা শুরুতেই লিখে দেব। এরপরের কাজ হচ্ছে আমাদের ছক টেনে দেওয়া। ছকটা আমাদের খুবই সহজ। প্রতিবারই যতগুলো ট্যাক্সের অঙ্ক রয়েছে সবগুলোরই ছক একইভাবে করতে হয়। প্রথমে আমরা একটা রো দিয়ে দিব এইভাবে। এরপরে কলাম দেব ২ টা। একটাকে বলা হয়, এইটাকে যেটা দিলাম এটাকে বলা হয় মেইন কলাম। তার আগে একটা ছোট কলাম দিতে হয় বা একই রকম কলাম দিতে হয়। এটাকে বলা হয় প্রাইমারি কলাম। সো এই হচ্ছে আপনাদের ছক। এখন শুরুতে আমরা টাইটেল লিখব। টাইটেলে আমরা লিখব আয়ের খাত ও ধারাসমূহ। টাইটেলে কি লিখব? আয়ের খাত, আয়ের খাত ও ধারাসমূহ। আয়ের খাত ও ধারাসমূহ। এটা হচ্ছে প্রাইমারি কলাম। প্রথমে টাকা দিয়ে দেব। এটা হচ্ছে মেইন কলাম, টাকা দিয়ে দেব। এখানে চাইলে আপনারা একটা কলামও ব্যবহার করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। তবে ২ টা কলাম ব্যবহার করা ভালো, কারণ এক্ষেত্রে লিখতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা ট্যাক্সের অঙ্ক করবেন ২ টা বিষয় অবশ্যই মেনশন করবেন। ১ নাম্বার হচ্ছে ধারা, ২ নাম্বার হচ্ছে টিকা।
যদি 4 নম্বরের অ্যান্সার করেন সেক্ষেত্রে ধারায় 1 নাম্বার, টিকায় 1 নাম্বার পাবেন। আর যদি 10 নম্বরের অ্যান্সার করেন, অঙ্ক করেন, সেক্ষেত্রে ধারায় 2 নাম্বার, টিকায় 2 নাম্বার থাকবে। বুঝতে পারছেন? অবশ্যই ধারা এবং টিকা লেখা বাধ্যতামূলক নয়, তবে লিখলে নাম্বার পাবেন। 10 নম্বরের অঙ্কে যদি ধারা টিকা না লেখেন তাহলে তো আপনি 6 নাম্বার পাবেন। অঙ্ক সঠিক হওয়ার পরেও 6 নাম্বার পাবেন। বুঝতে পারছেন? 4 নম্বরের অঙ্কে যদি ধারা টিকা না লেখেন, অঙ্ক সঠিক হওয়ার পরেও আপনি মাত্র 2 নাম্বার পাবেন। তার মানে ধারা টিকা লেখা বাধ্যতামূলক। এখন ধারাগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। ধারা মুখস্থ করার কোনো বিকল্প নাই। তাহলে এখানে শুরুটাতে আমরা কি লিখবো? ধারা লিখবো। আর্থিক পরিসম্পদ হতে আয়, পরিসম্পদ হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়। পুনরায় টাইটেলটা লিখে দেব, লিখে তারপরে এই পাশে লিখবো ধারা। এখন আর্থিক পরিসম্পদ হতে আয়ের ধারা কত, এটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে। 62 থেকে 65, এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়ের ধারা। ঠিক আছে? ধারাটা আপনি সুন্দর করে লিখে দিলেন, লিখে এভাবে টেনে দিলেন। এই ধারাটাতেই 1 নাম্বার বা 2 নাম্বার থাকে, দেখছেন? তাহলে অবশ্যই এটা মুখস্থ করতে হবে। আর এই টপিক থেকে তো অঙ্ক আসবে, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই এতটুকু বিষয় মুখস্থ রাখার জন্য আপনি 1 বা 2 নাম্বার পাবেন। ঠিক আছে? 40 এর কি বলে সেটাকে, 32 এ পাস করতে হবে। যদি এখান থেকে 2 নাম্বার পান তাহলে তো নিশ্চিত পাবেন। হ্যাঁ? আচ্ছা, এখন আমরা দেখি আমাদের অঙ্কের ভিতরে কি বলা হয়েছে। দেখেন, ভিতরে 1 নাম্বার টাইটেলে বলছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 8,000 টাকা। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, এটা 1 নাম্বারে বলছে। তাহলে আমরা এখানে লিখবো করমুক্ত সরকারি করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, সিকিউরিটির সুদ, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ হচ্ছে 8,000 টাকা। এখন একটা বিষয় খেয়াল রাখেন, দেখেন শুরুতেই বলে দিয়েছে না যে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, আর আমরা কি বের করতেছি? কর বের করতেছি। তার অর্থাৎ আমরা যে উনি ট্যাক্স দিবেন, কে? জনাব হান্নান উনি ট্যাক্স দিবেন, এবং উনার ট্যাক্সের টাইটেলে শুরুতে লেখা আছে যে উনাকে কর দিতে হবে না, কর মুক্ত। তাহলে যেটা কর মুক্ত ওইখান থেকে আমরা বাদ দিয়ে দেব। কি বাদ দেব? অকর ধার্য। এখন এখানে বলাই হয়েছে যে কর মুক্ত, কোনো কর দিতে হবে না। তার মানে কি? সম্পূর্ণ অকর ধার্য। তাহলে আমরা এখানে লিখবো সম্পূর্ণ অকর ধার্য, সম্পূর্ণ অকর ধার্য। ঠিক আছে? কোনো কর দিতে হবে না। কেন? কারণ এটা কর মুক্ত, এটাতে করের কোনো প্রয়োজন নাই। তাহলে এই 8,000 টাকার মধ্যে 8,000 টাকা কি করে দেবো? বাদ করে দেবো। যদি বাদ করে দিই, যেটা এইখানে বাদ আছে, তাই এখানে তো আমার মাইনাস লিখতে পারবো না। এই জন্য মাইনাস না লেখার পরিবর্তে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তাহলে এই টাকার উপর কি করতে হবে না, মেইন কলামে আমাদের, মেইন কলামের টাকাটা হচ্ছে কত টাকা ট্যাক্স দিতে হবে। তো মেইন কলামে আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। কেন? কারণ আমাদের এখানে বলাই হয়েছে যে এই টাকাটা, এই সুদটা বা এই আয়টা, এটার উপর কোনো কর দিতে হবে না। তাহলে 1 নাম্বার এন্ট্রি আমাদের কাজ শেষ। এরপরে আমাদের দ্বিতীয় এন্ট্রি দেখেন তো, এখানে বলা হয়েছে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 9,000 টাকা। এটা অনুমোদিত এবং এখানে কর দিতে হবে। 12% অনুমোদিত। তাহলে আমরা এখানে লিখতে পারি 12% অনুমোদিত, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, বাণিজ্যিক, আচ্ছা এখানে আমার ধরবে না, তাই আমি সিকিউরিটিটা সংক্ষেপে লিখে দিচ্ছি। সিকিউরিটির সুদ 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ কত আছে দেখেন তো? 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকা আমরা লিখে দেবো। এখন এখানে তো বলা হয়েছে যে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এই টাকার উপর কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। তাই এইখানে আর প্রাইমারি কলামে না লিখে মেইন কলামে লিখে দেবো, কারণ এই 9,000 টাকার পুরোটার উপরেই কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। 9,000 টাকার পুরোটার উপরেই ট্যাক্স দিতে হবে, তাই আমরা মেইন কলামে লিখে দিয়েছি। এখানে কোনো অকর ধার্য নাই, থাকলে সামনের কলামে লিখতাম। আচ্ছা, 2 নম্বর এন্ট্রিটার কাজ শেষ আমাদের। এখন 3 নম্বর এন্ট্রিটাতে আসি। 3 নম্বরে কি বলছে দেখেন। 3 নম্বর বলছে 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য 20,000 টাকা। এখানে কিন্তু সুদ বলেনি। আমরা কিন্তু আয়ের হিসাব করতেছি। দেখেন তো টাইটেলে কি লিখছি? আর্থিক পরিসম্পদ হতে আয়। তো আয় আমরা হিসাব করছি, মূল্য হিসাব করব না। তার মানে 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য হচ্ছে 20,000 টাকা। তার মানে এখানে সুদ কত হবে? 18% গুণ 20,000। তার মানে 3600 টাকা সুদ হবে। তাহলে আমরা লিখব 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। এখানে ছিল 12%, এখানে লিখব 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। আপনারা আবার এরকম ডট দিয়েন না। আমাকে লিখতে ইচ্ছা করতেছে না, আমি সারাদিন লিখি, এজন্য ডট দিছি। আপনারা এটা সুন্দর করে লিখে দিবেন যে 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। সিকিউরিটির সুদ খেয়াল রাখবেন, সিকিউরিটির সুদ অর্থাৎ এখানে
20,000 টাকার কি করা হয়েছে, এই সিকিউরিটির মূল্য নেওয়া হয়েছে এবং এখানে 18% সুদ পাবো, অর্থাৎ 20,000 টাকার 18% হচ্ছে 3600 টাকা। এই 3600 টাকার উপর কি দিতে হবে, কর দিতে হবে, বাকি টাকার উপর কর দিতে হবে না। সিকিউরিটির মূল্যের উপর কর দিতে হয় না, আয়ের উপর কর দিতে হয়। মূল্যটা আলাদা বিষয়, আয়টা আলাদা বিষয়, ঠিক আছে। 3 নাম্বার এন্ট্রি শেষ। এরপরে 4 নাম্বার, জিরো কুপন বন্ডের আয় 12,000 টাকা। 4 নম্বরে কি বলা হয়েছে, জিরো কুপন বন্ডের আয় 12,000 টাকা। তাহলে 4 নম্বরে লিখবো জিরো কুপন বন্ডের আয়, জিরো কুপন, জিরো কুপন বন্ডের আয়, বন্ডের আয়, জিরো কুপন বন্ডের আয় কত দিচ্ছে, 12,000 টাকা। এখন একটা জিনিস মুখস্থ রাখবেন, একটা জিনিস মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে জিরো কুপন বন্ডের আয় যতই হোক না কেন এটার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, কারণ এখানে বলা দিয়েছে জিরো কুপন, মানে এটার কোনো নাই। তাহলে এটার জন্য বাদ লিখবেন। দেখেন, করমুক্ত আর জিরো কুপন দুইটা কথার মানে একটাই, ঠিক আছে, দুইটা বিষয় দুইটা উদ্দেশ্যে সংগঠিত হয়, এটা ঠিক আছে। কিন্তু আমাদের যখন আমরা এই টাইপের অঙ্কগুলো করব তখন আমাদের কাজ হবে করমুক্ত আর জিরো কুপন দুইটার মানে একটাই। তাহলে এখানে লিখবো সম্পূর্ণ অকর ধার্য, সম্পূর্ণ অকর ধার্য। জিরো কুপন বন্ডের উপর কোনো ট্যাক্স দিতে হয় না, তাহলে 12,000 টাকার মধ্যে 12,000 টাকায় কি ছাড়, অর্থাৎ ট্যাক্স হচ্ছে আমাদের শূন্য, ট্যাক্স কি শূন্য। আচ্ছা, এতটুকু পর্যন্ত শেষ। আমাদের মাত্র 4টা এন্ট্রি এখানে দিয়েছিল। এরপরে আরো কিছু অতিরিক্ত তথ্য বলছে যে উপরোক্ত আয় বা সুদসমূহ আদায়ের জন্য ব্যাংক কি করছে, 3260 টাকা চার্জ করেছে। এছাড়াও 12% অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য জনাব হান্নানের 8% সুদে 40,000 টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন। অর্থাৎ এখানে আমাদের 3টা কথা বলছি। 1 নম্বর কথা হচ্ছে কি, যে ব্যাংক চার্জ করছে 3260 টাকা। 2 নম্বর কথা হচ্ছে যে জনাব হান্নান ঋণ গ্রহণ করেন এবং ঋণ গ্রহণ করছে 8% সুদে, ঠিক আছে। তাহলে এই যে কথাগুলো রয়েছে এগুলো পুরো সমাধান করতে হবে। তাহলে এই যে উনি ঋণপত্র ক্রয় করছেন এটার জন্য কি করতে হয়, এটার জন্য বাদ দিতে হয়। এখন কিছু খরচ রয়েছে যেগুলো বাদ দিতে হয়, এগুলোকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ। তাহলে এখানে লিখবো বাদ, অনুমোদনযোগ্য খরচ সমূহ, অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য খরচ সমূহ, খরচ সমূহ, অনুমোদনযোগ্য খরচ সমূহ, কিছু কিছু খরচ আছে যেগুলো বাদ দিতে হয়। কোন খরচগুলো দেখেন তো, এখানে বলা হয়েছে ব্যাংক চার্জ করছে 3260 টাকা, তাহলে ব্যাংক চার্জ বাদ দিয়ে দেবো। 1 নাম্বার ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ করা হয়েছে কত, আহ, ওখানে টাকার অ্যামাউন্ট দিয়ে দিছে, কিন্তু এখানে একটা ঘটনা আছে ছোট্ট ব্যাংক চার্জের বিষয়। ব্যাংক চার্জ করছে 3260 টাকা, ঠিক আছে, কিন্তু ব্যাংক কোন এন্ট্রির উপর চার্জ করছে বলা হয়েছে কি, হয়নি। তো ব্যাংক তো তাহলে এই 4টা এন্ট্রির উপরেই চার্জ করছে, যেহেতু কিছুই বলা নাই তার মানে সবগুলো এন্ট্রির উপর চার্জ করছে, কারণ এই সবগুলো লেনদেন কোথায় সংঘটিত হয়েছে, ব্যাংকে সংঘটিত হয়েছে। তো যদি স্পেসিফিক ভাবে বলে দিত যে ব্যাংক কর্মুক্ত সরকারি সিকিউরিটির জন্য এত টাকা, 18%-এর জন্য এত টাকা, 12%-এর জন্য এত টাকা, জিরো কুপন বন্ডের জন্য এত টাকা চার্জ করেছে, তাহলে একটা আলাদা বিষয় হইতো। কিন্তু আমাদের এখানে ওরকম কোনো কিছুই বলা নাই, শুধু বলা আছে সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ করতে 3260 টাকা। এখন কোন এন্ট্রির উপর কোনটার উপর চার্জ করতে বলা নাই, তার মানে সবগুলোর উপরে চার্জ করছে। এখন সবগুলোর উপর চার্জ করলে কিন্তু আমরা সবগুলো অনুমোদনযোগ্য খরচের আওতায় ফেলতে পারবো না, কারণ সবগুলোর উপর আমরা ট্যাক্স দিব না। আমরা শুধুমাত্র যেই অ্যামাউন্ট গুলোর উপর ট্যাক্স দিব শুধু ওই অ্যামাউন্ট গুলোর জন্য কি করব, অনুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা ছাড় পাবো। তাহলে আগে মোটটা দেখি, মোট কতগুলো টাকার জন্য ব্যাংক চার্জ করছে। তাহলে এখানে 8,000 টাকা, এখানে হচ্ছে 9,000 টাকা, লিখে দিই এখানে। 8,000 টাকা কি করমুক্ত সরকারি সিকিউরিটির জন্য, প্লাস 9,000 টাকা হচ্ছে 12% সুদ, 9,000 প্লাস এখানে কিন্তু সিকিউরিটি মূল্য না, এখানে 3600 টাকা হবে 18%-এর জন্য, 18%-এর জন্য 3600 টাকা, সরি। আর এখানে জিরো কুপন বন্ডের জন্য 12,000 টাকা। তাহলে এই টাকার উপর কি করছে, ব্যাংক চার্জ করছে। কিন্তু আমরা ছাড় কতটুকু পাবো, আমরা কতটুকু ছাড় পাবো, আমরা ছাড় পাবো ওই অংশটুকু যে অংশটুকু আমাদের কি আছে, অনুমোদন আছে। তাহলে যেই অংশটুকুর উপর আমরা ট্যাক্স দেব, যেই অংশটুকুর উপর ট্যাক্স দেবো, তো ট্যাক্স কোন অংশটুকুর উপর দেবো দেখেন তো, 4টার মধ্যে 2টাতে ট্যাক্স দিব না, একটাতে দিব। তাহলে একটাতে 9,000 টাকা, এই 9,000 টাকার উপর আমরা ট্যাক্স দিব। তাহলে এখানে 9,000 টাকার এখানে এইটা ছাড় পাবো, প্লাস এখানে 3600 টাকা ট্যাক্স দিব, 3600 টাকা ট্যাক্স দিব, 3600 টাকা ট্যাক্স দিব না, 3600 টাকার উপর ট্যাক্স দিব। তাহলে এই
এই অ্যামাউন্টটা এখানে লিখে দিয়েছি। দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে গুণ করে দেবো মোট কত টাকা ব্যাংকে চার্জ করা হয়েছে। দেখেন তো মোট কত টাকা, 3260 টাকা ব্যাংকে চার্জ করা হয়েছে। 3260 টাকা কি করা হয়েছে, ব্যাংকে চার্জ করা হয়েছে। তাহলে এই 3260 টাকা কি করে দেব, এখানে গুণ করে দেব 3260। এখন এটাকে ক্যালকুলেশন করেন, উপরেরটা নিচেরটা আপনারা তো ক্যালকুলেশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে আসবে আমাদের এখানে 1260 টাকা। অর্থাৎ আমাদের এখানে ব্যাংক চার্জ হিসেবে 1260 টাকা আমরা ছাড় পাবো, বাকি টাকার উপর ছাড় পাবো না, এক নাম্বার। দুই নম্বরে আরো কি বলা হয়েছে দেখেন তো, বলা হয়েছে 12% অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য জনাব হান্নান 8% সুদে 40,000 টাকা ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন। এখন ঋণ গ্রহণ করার জন্য ঋণের সুদ আমরা ছাড় পাই, এটা একটা সাধারণ নিয়ম। তাহলে আমরা এখানে লিখবো ঋণের সুদ, ঋণের সুদ কত, 40,000 টাকা ঋণ গ্রহণ করছে, এখানে 8% সুদ দিয়েছে উনি, অর্থাৎ 4×8 = 3200 টাকা আমাদের কি হবে, কর ছাড় হিসেবে আসবে। এই 3200 টাকার উপর ছাড় দিতে হবে না। আচ্ছা, তো দুইটা একসাথে যদি যোগ করি, এখানে 1000, এখানে 2000, 4,460 টাকা, অর্থাৎ 4,460 টাকার উপর আমাদের ছাড় রয়েছে। তো এটা শুরুতেই লিখেছিলাম বাদ, এই পাশে দেখেন তো শুরুতেই লিখেছিলাম বাদ, বাদ মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখন 9,000 আর 3,000 যোগ করে 4,460 টাকা যদি মাইনাস করে দেই তাহলে আসবে কত, 8,140 টাকা। তাহলে এই 8,140 টাকা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে মোট আয়। তাহলে আপনারা এখানে লিখে দিবেন আর্থিক পরিসম্পদ হতে, আর্থিক পরিসম্পদ হতে মোট আয়, আর্থিক পরিসম্পদ হতে মোট আয় হচ্ছে এই 8,140 টাকা। অর্থাৎ এই টাকার উপর এখন আমাদের কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। তো আশা করা যায় সুন্দর করে বুঝছেন। শুরু করতে হবে করদাতার নাম দিয়ে, আয় বর্ষ কর বর্ষ লিখবেন মুখস্থ, যেই টপিকটা বের করবেন ওই টপিকটা লিখবেন, লিখে আয়ের খাত ধারাসমূহ লিখে অবশ্যই ধারাটা লিখে দিবেন। আরেকটা বিষয়, টিকা অবশ্যই লিখবেন, টিকা অবশ্যই লিখবেন। এখন টিকা কি লিখবেন দেখেন তো, প্রথমে 1 নম্বর এন্ট্রির জন্য টিকা লিখতে পারেন, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এখানে টিকা নাম্বার, টিকা পরবর্তী পেজে আমি লিখতেছি টিকা, প্রথম অঙ্কে টিকাটা সুন্দর করে লিখে দিচ্ছি, পরবর্তী অঙ্কগুলো তার টিকা লিখে দিব না। টিকা নাম্বার 1, টিকা কমপক্ষে 2টা, সর্বোচ্চ 4টা দিলে যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নাই। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরধার্য, এখানে লিখে দিবেন করমুক্ত সরকারি, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরধার্য, সম্পূর্ণ অকরধার্য, শেষ। টিকা নাম্বার 1 শেষ। টিকা নাম্বার 2, প্রশ্ন দেখে এখানে দেখেই বলতে পারবেন। এর দুইটার জন্য তো লিখতে হবে জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ অনুমোদন, এখানে লিখতে পারেন জিরো কুপন, আমি কি বলে দেবো নাকি লিখে দেবো, লিখে দেওয়ার দরকার নাই, আমি বলে দিচ্ছি সুন্দর করে, কারণ অনেক সময় লাগবে লিখতে গিয়ে, আপনাদের এত সময় নষ্ট করে লাভ নাই, আপনারা লিখে নেবেন। হ্যাঁ, দেখেন করমুক্ত টিকা নাম্বার 1, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরধার্য ধরা হয়েছে। টিকা নাম্বার 2, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ সম্পূর্ণ করযোগ্য আয় হিসেবে ধরা হয়েছে। টিকা নাম্বার 3, 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির মূল্য দেওয়া আছে, আমরা কর হিসেবে সুদ হিসেবে 18% লিখেছি। 4 নাম্বার টিকা, জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ অকরধার্য ধরা হয়েছে। টিকা এতগুলো লেখার দরকার নাই, আমি বলে দিচ্ছি, আপনি এখানকার মধ্যে ফিল্টার করে লিখে দিতে পারেন। অনুমোদনযোগ্য খরচের ভিতরে এখানে এটা ছিল কত, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ এবং 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ হিসেবে ধরা হয়েছে। ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচের আওতায় নেওয়া হয়েছে, শেষ। টিকা কিন্তু আমি অনেকগুলো বললাম, 1 2 3 4 5 6টা টিকা বলছি, 6টা পারলে 6টা লিখে দিবেন, অন্তত 2টা লিখবেন, অথবা এই দুইটাকে মিশল করে লিখতে পারেন, যেমন করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ অকরধার্য, দুইটাকে একসাথে মিলাই দিলেন। 18% এবং 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ সম্পূর্ণ করযোগ্য আয়, এটা দুইটা মিলে একটাতে লিখে দিলেন।
ব্যাংক চার্জ ধরা হয়েছে অনুমোদনযোগ্য খরচসমূহের ভিতরে, ঋণের সুদ অনুমোদনযোগ্য খরচের ভিতরে রয়েছে। তো আশা করা যায় এই বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন। আপনাদের যদি সম্পূর্ণ বইটাই আমাদের কাছে অনলাইনে পড়ার প্রয়োজন হয়, আপনারা যদি পড়তে চান তাহলে আমাদের কাছে পড়তে পারেন। আমাদের অনলাইন ব্যাচে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের ক্লাস করানো হচ্ছে, এবং এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা যদি শেষ সময়ে গোছানো প্রস্তুতি নিতে চান। আমাদের এটা হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশের প্রাইভেট ব্যাচ। হ্যাঁ, তো এই ব্যাচে রেগুলার ক্লাস নেওয়া হয় ইনশাল্লাহ। বর্তমানে এই ক্লাসটা চলছে। এরপরে এর আগে মূলধনী লাভ খাতায় ক্লাস হয়েছে, রিভাইজ হয়েছে, দ্বিতীয় ক্লাস হয়েছে ব্যবসা খাতায়, অন্যান্য যে ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে, সেই সাথে ছবি তুলে দেওয়া আছে। তো আপনারা যদি চান, আপনারা যদি ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য প্রিপারেশনের সহায়ক হতে পারে। এই বিষয়টা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিতে পারেন যাদের মানে এই ক্লাসটা প্রয়োজন রয়েছে। আমরা এখানে পিডিএফ আপনাদের প্রস্তুতি নেওয়ায় দিতে যতগুলো বিষয় প্রয়োজন আমরা আমাদের প্রাইভেট ব্যাচে শুধু এই সাবজেক্টের জন্য সবগুলো বিষয় আপনাদের প্রোভাইড করব। সো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।